हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल रूपांतर। आजकेर এই ভিডিওতে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি সেগুলো নিয়ে আলোচনা করব। সুপরিবাহী কি সেটা নিয়ে আলোচনা করব, অন্তরক বা কুপরিবাহী কি সেটা নিয়ে আলোচনা করব এবং আরো একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, এই জিনিসটা নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব। এটি চলতরিৎ চ্যাপ্টারের 7 নম্বর ভিডিও। চলতরিৎ নামে আমাদের যে প্লেলিস্টটা রয়েছে সেখানে চলতরিৎ চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করা হয়েছে এবং ভিডিওগুলো পরপর আপলোড করে দেওয়া হয়েছে। তো চলো শুরু করি। তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থের শ্রেণী বিভাগ। দেখো, তড়িৎ পরিবহন ক্ষমতাটা কিন্তু বিভিন্ন পদার্থের বিভিন্ন রকমের, মানে সমস্ত পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা কিন্তু সমান হয় না। এক এক পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা এক এক রকমের হয়। ঠিক আছে, এই তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করেই পদার্থকে মোট 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে সুপরিবাহী বা কন্ডাক্টর, সেকেন্ড হচ্ছে অন্তরক বা কুপরিবাহী অর্থাৎ ইনসুলেটর এবং 3 নম্বর হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তো চলো শুরু করি। এবার বিস্তারিত আমরা পরপর দেখতে থাকব। তাহলে কি বললাম, তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। কার উপর ভিত্তি করে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এক একটা ধর্মের উপর ভিত্তি করে এক এক ক্যাটাগরিতে পদার্থকে ভাগ করা যেতে পারে। এইখানে আমরা যে জিনিসটার উপর ভিত্তি করে পদার্থের শ্রেণী বিভাগ করছি সেটা হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতা। তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থকে আমরা 3টি ভাগে ভাগ করি। তাহলে লিখব তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থকে 3টি ভাগে ভাগ করা যায়। যথা কি, 1 নম্বর হচ্ছে সুপরিবাহী বা এটাকে বলা হয় কন্ডাক্টর। বোঝা গেল? তাহলে সুপরিবাহী বা কন্ডাক্টর। 2 নম্বর হচ্ছে অন্তরক বা কুপরিবাহী। এটাকে কি বলা হয়? ইনসুলেটর। ঠিক আছে, 3 নম্বরটা হচ্ছে অর্ধপরিবাহী বা এটাকে বলা হয় সেমিকন্ডাক্টর। বোঝা গেল? তাহলে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুপরিবাহী, একটা হচ্ছে কুপরিবাহী বা অন্তরক এবং আরেকটা হচ্ছে অর্ধপরিবাহী। এবার আমরা সুপরিবাহী কি, সুপরিবাহীর বৈশিষ্ট্য কি, সুপরিবাহী আমাদের কি কাজে লাগে সেগুলো আলোচনা করব। তারপরে আসবো কুপরিবাহী বা অন্তরক কি, কুপরিবাহী বা অন্তরকের বৈশিষ্ট্য কি, কুপরিবাহী আমাদের কোনো উপকারে লাগে কি সব সময় ক্ষতি করে সেটা আলোচনা করব। তারপরে অর্ধপরিবাহী, মডার্ন টেকনোলজির সবথেকে গুরুত্বপূর্ণ যে উপাদানটা সেটা হচ্ছে অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহী ছাড়া মডার্ন টেকনোলজি বা আধুনিক প্রযুক্তিবিদ্যাকে একেবারেই ভাবা যায় না। তাই এই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর জিনিসটা এর উপর, মানে পুরো মডার্ন টেকনোলজিটা এই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের উপরে দাঁড়িয়ে আছে।
এগুলো সব আমরা আলোচনা করব ধরে ধরে। চলো শুরু আবার। সুপরিবাহী, তাহলে সুপরিবাহী কি? যে সব পদার্থের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে সুপরিবাহী বলা হয়। কি বলবো? যে সব পদার্থের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ চলাচল করতে পারে, মানে তড়িৎ খুব সহজে যেতে পারে। অন্যভাবেও বলা যায় যে সব পদার্থ তড়িৎ পরিবহনের সময় খুব কম পরিমাণে বাধা দেয়, মানে যাদের রোধ খুব কম তাদের সুপরিবাহী বলা হয়। তাহলে আমরা প্রথমে যে সংজ্ঞাটা বললাম সেটা বলবো, যে যেসব পদার্থের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ চলাচল করতে পারে তাদের সুপরিবাহী বা কন্ডাক্টর বলা হয়। ওকে, তাহলে লিখে ফেলি সুপরিবাহী, হেডিং করো। এরপরে ধরে ধরে আমরা আলোচনা করব যে সব পরিবাহীর না যেসব পদার্থের মধ্য দিয়ে যেসব পদার্থের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ চলাচল করতে পারে তাদের সুপরিবাহী বলে। খুব ইম্পর্টেন্ট এখানে উদাহরণ, সুপরিবাহী উদাহরণ। উদাহরণ দেখো 1 2 করে আমি উদাহরণগুলো লিখবো। এ লিখলাম, এ যত ধরনের ধাতু আছে, মানে সমস্ত ধাতু তড়িতের সুপরিবাহী। বোঝা গেল? অ্যালুমিনিয়াম বলো, সিলভার বলো, চাঁদি বলো, সোনা বলো, সোডিয়াম বলো, সব কিছু হচ্ছে তড়িতের সুপরিবাহী। মানে এক কথায় আমরা কি বলবো? সমস্ত ধাতু তড়িতের সুপরিবাহী। তাহলে এ সমস্ত ধাতুই হলো তড়িতের সুপরিবাহী। বোঝা গেল? তড়িতের সুপরিবাহী। 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, মানে বি। কিছু কিছু অধাতু আছে, কিছু কিছু দেখো সমস্ত ধাতুই তড়িতের সুপরিবাহী, কিন্তু অধাতুগুলো তড়িতের সুপরিবাহী নয়। এই অধাতুর মধ্যে কিছু কিছু অধাতু আছে যারা তড়িতের সুপরিবাহী। তার মধ্যে হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হলো একটা অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী। এটা অনেকবার এমসিকিউ পড়েছে, চাকরির পরীক্ষা বলো, মাধ্যমিকের পরীক্ষা বলো, বা অন্য যে কোনো ধরনের পরীক্ষা বলো, তোমাকে কোশ্চেন করা হবে যে একটা অধাতু কিন্তু সুপরিবাহীর নাম লিখো। কি বলবে? গ্রাফাইট। তাহলে গ্রাফাইট অধাতু হলেও কিন্তু তড়িতের সুপরিবাহী। আর একটা আছে গ্যাস কার্বন। গ্যাস কার্বন একটা অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী। তাহলে বোঝা গেল গ্রাফাইট এবং গ্যাস কার্বন তড়িতের সুপরিবাহী। এরা অধাতু হলেও কিন্তু এরা তড়িতের সুপরিবাহী। তাহলে আমরা লিখে ফেলবো গ্রাফাইট এবং গ্যাস কার্বন অধাতু হলেও তড়িতের সুপরিবাহী। গ্রাফাইট এবং গ্যাস কার্বন খুবই ইম্পর্টেন্ট, চাকরি বাকরির জন্য তো একেবারে হট টপিক একটা। গ্রাফাইট এবং গ্যাস কার্বন অধাতু হওয়া সত্ত্বেও কিন্তু এরা তড়িতের সুপরিবাহী। তারপরে সি পয়েন্টটা দেখো, সি পয়েন্ট। এবার তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে। কি প্রশ্ন? যে সমস্ত ধাতুই তো তড়িতের সুপরিবাহী, ঠিক আছে, তাহলে ধাতুগুলোর মধ্যে
কার তড়িৎ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি? তার কারণ আমরা সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম এই দুটো জিনিস মনে রাখতে পছন্দ করি। তো ধাতুর মধ্যে সিলভার মানে চাঁদি, যেটা আমরা নয় মেয়েরা নুপুর টুপুর করে পড়ে, সেই চাঁদির তড়িৎ পরিবহন ক্ষমতা সব চাইতে বেশি। মনে থাকবে, একেবারে হট টপিক, তোমার এমসিকিউ থাকবে, নিচের কোন পদার্থটির তড়িৎ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি? তাহলে কি? চাঁদি বা সিলভার। তাহলে সিলভার, সিলভার ব্র্যাকেটে চাঁদি লিখলাম, হ্যাঁ, চাঁদি। এই সিলভারের সংকেত কি জানো তো? এজি, এজি সিলভার, ঠিক আছে, কমা দিয়ে লিখলাম। সিলভারের তড়িৎ পরিবহন ক্ষমতা, এর তড়িৎ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি, সব থেকে বেশি। তাহলে তোমার মনে হতে পারে এরপরে কে? এরপরে ভেবে দেখো তো কার হতে পারে? বাড়ির যে আমরা ওয়্যারিং এ তারগুলো লাগাই সেখানে কে থাকে বলো তো? তামা। তার কারণটা হচ্ছে তামার তড়িৎ পরিবহন ক্ষমতা চাঁদির পরে পরে। তাহলে তোমার মাথায় আবার প্রশ্ন জাগবে যে চাঁদির যদি তড়িৎ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি হয় তাহলে বাড়ির ওয়্যারিং এর তারে চাঁদি কেন লাগানো হয় না? ভেবে দেখো কেন লাগানো হয় না? কেন? চাঁদির দাম অনেক বেশি, ও তো গয়না করে পড়া হয়, অনেক দাম, তার তুলনায় তামার দাম কম। এই জন্য তড়িৎ পরিবহন ক্ষমতা চাঁদির থেকে তামার কিছুটা কম হলেও যেহেতু দাম তামার কম, তাই তামার তার বাড়ির ওয়্যারিং এর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে সিলভার এর তড়িৎ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি। তারপরে কার? তারপরে তামা। তামার সংকেত কি? Cu। এবং তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম সংকেত কি? Al। বোঝা গেল? তাহলে সিলভারের তড়িৎ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি, তারপর হচ্ছে তামা, এবং তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে দেখো তড়িৎ পরিবহন ক্ষমতার ক্রম, তড়িৎ পরিবহন ক্ষমতার ক্রম, কার সবচাইতে বেশি বললাম? সিলভার। তাহলে এজি গ্রেটার দেন কে? কপার। তারপরে কে? অ্যালুমিনিয়াম। খুব ইম্পর্টেন্ট, বক্স করো একে। তার কারণ এমসিকিউ পড়তে পারে যে তড়িৎ পরিবহন ক্ষমতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তাহলে কে সর্বপ্রথম? কার সব থেকে বেশি? সিলভার। তারপরে কে? তামা। তারপরে কে? অ্যালুমিনিয়াম। তাহলে এভাবে আমি লিখতে পারি সিলভার গ্রেটার দেন তামা গ্রেটার দেন অ্যালুমিনিয়াম। অ্যালু বলে লিখে দিলাম, তোমরা অ্যালুমিনিয়ামটা লিখে নাও। তাহলে বোঝা গেল যে সুপরিবাহী কি, সুপরিবাহীর উদাহরণ কি, এবং কার সবচাইতে বেশি, সেকেন্ড কে, থার্ড কে, সবকিছু হয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে সুপরিবাহীতে কারা তড়িৎ পরিবহন করে? স্টার মারো, একটা স্টার মারো। আমি তো এখানটা মুছে দেবো, তোমরা একটা স্টার মারো। তাহলে স্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একবারে। সুপরিবাহী পদার্থে কারা তড়িৎ পরিবহন করে জানো? মুক্ত ইলেকট্রন। বোঝা গেল? ওই জন্য যে সমস্ত পদার্থে মুক্ত ইলেকট্রনের সংখ্যা যত বেশি সেই পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা তত বেশি। যেহেতু ধাতুগুলোতে মুক্ত ইলেকট্রন খুব বেশি থাকে এই জন্যই ধাতুরা তড়িতের সুপরিবাহী। ঠিক আছে, তাহলে লিখে ফেলি সুপরিবাহী
সুপরিবাহী পদার্থে মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, সুপরিবাহী পদার্থে কারা আন্ডারলাইন করে রাখো, মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে। তাহলে এই গেল আমাদের সুপরিবাহী ব্যাপার। এবার ব্যাপার হচ্ছে যে সুপরিবাহী পদার্থে আমাদের কি কাজে লাগে। তোমরা সবাই জানো যে বাড়ির ওয়্যারিং এর জন্য হয় তামা না হয় অ্যালুমিনিয়াম এই সমস্ত পদার্থের তার ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝতেই পারছি যে বাড়ির ওয়্যারিং এর জন্য কি করা হয়, তামার তার ব্যবহার করা হয়। তারপরে দেখবে দূরবর্তী স্থানে, মানে অনেক দূর থেকে যখন তড়িৎ নিয়ে যাওয়া হয় তখন অনেক উঁচু উঁচু দেখবে পোল আছে এবং সেখানে এই মোটা মোটা তার লাগানো থাকে, সেই তারগুলো হয় অ্যালুমিনিয়াম। অর্থাৎ অনেক দূর থেকে তড়িৎ নিয়ে যাওয়ার জন্য অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয়, আর বাড়ির ওয়্যারিং এর জন্য তামার তার ব্যবহার করা হয়। তাহলে আমরা কি বলতে পারি, সুপরিবাহীর ব্যবহার, সুপরিবাহীর ব্যবহার, কি ব্যবহার দেখো। 1 নম্বর, যে বাড়ির ওয়্যারিং এ তামার তার ব্যবহার করা হয়, যেহেতু সুপরিবাহী তামা ওই জন্য তামার তার ব্যবহার করা হয়। তাহলে বাড়ির ওয়্যারিং এ তামার তার ব্যবহার করা হয়। তামা সুপরিবাহী হওয়ায়, এখানে লেখো তামা সুপরিবাহী হওয়ায় বাড়ির ওয়্যারিং এ তামার তার ব্যবহার করা হয়। 2 নম্বর লিখব, দূরবর্তী স্থানে তড়িৎ পরিবহনের জন্য দূরবর্তী স্থানে তড়িৎ পরিবহনের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয়। তাহলে দেখো এখান থেকেও একটা কোশ্চেন আসতে পারে যে বাড়ির ওয়্যারিং এ কিসের তার ব্যবহার করা হয়, দেখো তামার তার ব্যবহার করা হয়। ঠিক আছে, আরেকটা এখান থেকে কোশ্চেন আসতে পারে যে দূরবর্তী স্থানে তড়িৎ পরিবহনের ক্ষেত্রে কিসের তার ব্যবহার করা হয়, কিসের তার, অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয়। এই যে তোমরা তারটা দেখছো, দেখো এই যে তারটা, এটাকে তোমরা কেটে দেখবে কি আছে বলো তো, তামা আছে। তার কারণ কি, তামা তড়িতে সুপরিবাহী, এই জন্য তামার তার ব্যবহার করা হয়। বোঝা গেল? তাহলে সুপরিবাহীর ব্যবহার কোশ্চেন কিন্তু মাধ্যমিকে আসে, যে সুপরিবাহী পদার্থ কাকে বলে, দুটো উদাহরণ দাও, সুপরিবাহী দুটো ব্যবহার লিখো। চলে গেল। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক, খুব, সেটা দেখো কি টপিকটা, উষ্ণতার সাথে সুপরিবাহীর রোধাঙ্কের পরিবর্তন, কি লিখেছি, উষ্ণতার সাথে সুপরিবাহীর রোধাঙ্কের পরিবর্তন। রোধাঙ্ক তার মানে হচ্ছে যে কোন সুপরিবাহী পদার্থের যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে তার রোধাঙ্ক অর্থাৎ রোধ বাড়বে নাকি কমবে। দেখো আমরা কি বললাম, সমস্ত ধাতু হলো সুপরিবাহী। এবার দেখা যায় যে ধাতুর যদি আমরা উষ্ণতা বাড়াই,
তাহলে দেখা যায় যে ধাতুর রোধ বৃদ্ধি পেতে থাকে। তুমি যত উষ্ণতা বাড়াবে ধাতুর রোধ তত বেড়ে যাবে। অর্থাৎ উষ্ণতা বাড়ানো হলে সুপরিবাহীর রোধ তথা রোধাঙ্ক কি হয়? বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় সেটাও বলবো। ধাতুতে কি হয়? প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে। এখন ধাতুর যদি তুমি উষ্ণতা বাড়াও, মানে ধাতুকে যদি তুমি তাপ দাও, তাহলে সেই তাপ শক্তিটা ইলেকট্রনগুলো পেয়ে যাবে। ইলেকট্রনগুলোর শক্তি যখন বাড়বে তখন তাদের গতিটা খুব বিশৃঙ্খল হয়ে পড়ে, মানে তারা পরস্পরের সঙ্গে কিলাকিলি শুরু করে, সংঘর্ষে লিপ্ত হয়। এর ফলে ধাতুর তড়িৎ পরিবহন ক্ষমতাটা কি হয়? আরো কমে যায়, মানে রোধ বেড়ে যায়। বোঝা গেল? তাহলে আমরা কি বলতে পারি? উষ্ণতা বাড়ানো হলে সুপরিবাহী বা ধাতু, ব্র্যাকেটে আমি ধাতু লিখব, সুপরিবাহী বা ধাতু এর রোধ বা রোধাঙ্ক বৃদ্ধি পায়। কি লিখলাম দেখো, খেয়াল করো। উষ্ণতা বাড়ানো হলে সুপরিবাহীর রোধ বা রোধাঙ্ক বৃদ্ধি পায়। কারণটাও আমরা লিখব, কারণ কেন জানো? উষ্ণতা বাড়ানো হলে ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলোর গতি খুব বিশৃঙ্খল হয়ে পড়ে, অর্থাৎ তাদের মধ্যে পরস্পরের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয় তারা। তাহলে উষ্ণতা বাড়ানো হলে ধাতুর মুক্ত ইলেকট্রনগুলোর গতি খুব বিশৃঙ্খল হয়ে পড়ে। উষ্ণতা বাড়ানো হলে ধাতুর মুক্ত ইলেকট্রনগুলো পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষ ঘটায়। ফলে তাদের গতি খুবই বিশৃঙ্খল হয়ে পড়ে। এই জন্য ধাতুর সুপরিবাহী এর রোধ বা রোধাঙ্ক উষ্ণতার সাথে বৃদ্ধি পায়। উষ্ণতা বাড়ালে বৃদ্ধি পায়, ঠিক আছে। এবার একটা ইম্পর্টেন্ট, যে উষ্ণতার সাথে সুপরিবাহীর রোধাঙ্কের পরিবর্তনের লেখচিত্র, মানে উষ্ণতার সাথে সুপরিবাহীর রোধাঙ্ক
কিভাবে পরিবর্তিত হয় তার একটা লেখচিত্র আঁকতে হবে। লেখচিত্রটা হচ্ছে এইরকম, দেখো এইদিকে কি, এইদিকে আছে উষ্ণতা মানে ক্যাপিটাল টি, এইদিকে কি আছে রোধ বা রোধাঙ্ক, রোধাঙ্ক, এদিকে কে রোধাঙ্ক। এটা কিভাবে পরিবর্তনটা হচ্ছে দেখো, উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে ধাতুর রোধাঙ্কটা এইভাবে এইভাবে পরিবর্তন হয়, এইভাবে, বোঝা গেল? তাহলে দেখো উষ্ণতা আমি যেমন যেমন বাড়াচ্ছি, উষ্ণতা যেমন যেমন বাড়াচ্ছি দেখো রোধাঙ্ক কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, মানে রোধাঙ্কটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, রোধ বা রোধাঙ্ক। তাহলে আমরা কি লিখবো, এখানে লিখে দেব উষ্ণতা বাড়ানো হলে, উষ্ণতা বাড়ানো হলে ধাতু মানে সুপরিবাহী, সুপরিবাহী এর রোধাঙ্ক বৃদ্ধি পায়। বোঝা গেল? পাশে লেখচিত্র দেখানো হয়েছে, পাশে লেখচিত্রে দেখানো হয়েছে। তাহলে এদিকে হচ্ছে উষ্ণতা, এদিকে হচ্ছে রোধাঙ্ক এবং লেখচিত্রটা হচ্ছে এইরকমের। বোঝা গেল? এখান থেকে যা লিখেছি প্রত্যেকটাই কিন্তু মাধ্যমিকে আসার মতো প্রশ্ন। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে উষ্ণতা বাড়ানো হলে ধাতুর রোধ বা সুপরিবাহীর রোধ কি হয় বৃদ্ধি পায়, এবং উষ্ণতা বাড়ালে রোধ কিভাবে বৃদ্ধি পায় তার লেখচিত্রটা হচ্ছে এইরকমের। ক্লিয়ার? মুছে দিলাম। তাহলে এইখানে পর্যন্ত আমাদের সুপরিবাহীর ব্যাপারে যত যা বলার ছিল সবকিছু বলা হয়ে গেল। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, আমরা সেগুলো কিন্তু অ্যান্সার করে দেব। হ্যাঁ, আর তোমরা কিন্তু এগুলো নোট করতে থাকবে। নিজের নোট হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ নোট। তুমি যদি নিজে লিখে নোট করো তাহলে সেই নোট পড়লেই তুমি বুঝতে পারবে, অন্যের লেখা নোট অতটা তাড়াতাড়ি বুঝতে পারবে না। তারপরেও যদি তোমরা নোট চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এই ভিডিওগুলোর হাতে লেখা একেবারে চকচকে নোট কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো। তবে আবার বলছি, নিজের হাতে লেখা নোট হচ্ছে বেস্ট নোট, তাই তোমরা ক্লাস করার সময় অবশ্যই নোট বানাও। এরপরে দেখো তাহলে আমাদের সুপরিবাহী চলে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে অন্তরক বা কুপরিবাহী। অন্তরক বা কি কুপরিবাহী, কুপরিবাহী কি বলা হয় ইনসুলেটর, ইনসুলেটর। ভালো করে খেয়াল, অন্তরক বা কুপরিবাহী, দেখো নামটার মধ্যে কুপরিবাহী, এর আগে কি বললাম সুপরিবাহী, এবার হচ্ছে কুপরিবাহী। তার মানে যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না তাদেরকে বলা হয় অন্তরক। বোঝা গেল? যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না তাদেরকে বলা হয় অন্তরক। ঠিক আছে, যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না তাদের অন্তরক বলে, অন্তরক বা কুপরিবাহী। বোঝা গেল? তাহলে যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, পারে না তাদের অন্তরক বা কুপরিবাহী বলা হয়। এবার এখানে আমি একটা স্টার দেব যে অন্তরক গুলো
কেন তড়িৎ পরিবহন করতে পারে না, তারপরে আমি উদাহরণে আসব। না আগে উদাহরণ দিয়ে দিই, উদাহরণ দিয়ে দিই, চলো চলো তাহলে উদাহরণ দিয়ে দিই। উদাহরণ দেখো, কাঠ দেখবে তড়িৎ পরিবহন করতে পারে না, কাঁচ পারে না, তড়িৎ পরিবহন করতে পারে না, কাগজ, রবার পারে পারে না, এরা তড়িৎ পরিবহন করতে পারে না। কাঠ, কাঁচ, কাগজ, রবার রবার বিশুদ্ধ জল, বিশুদ্ধ জল। দেখো একটা কথা বলছে, এখানে যে উদাহরণটা লিখলাম, কেন লিখলাম? বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু বিশুদ্ধ জলে যদি তুমি একটু লবণ ফেলে দাও তাহলে সে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। তার কারণ লবণ মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। যখনই তুমি জলে লবণ ফেললে তখন সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন উৎপন্ন করে, এবং এই আয়নগুলো তখন তড়িৎ পরিবহন করতে লাগে। তাই বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু লবণে যদি, এই জলে যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে সেই জল কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। মাথায় রাখবে যে বিশুদ্ধ জল হলো অন্তরকের উদাহরণ, কিন্তু অবিশুদ্ধ জল নয়। তাহলে কাঠ, কাঁচ, কাগজ, রবার বিশুদ্ধ জল, এগুলো হচ্ছে তড়িতের কুপরিবাহী বা অন্তরক। তারপরে হচ্ছে চীনা মাটি, তোমরা অনেকেই দেখেছো চীনা মাটি, তাই কিনা বলো? হিরে, হিরে, ডায়মন্ড, এগুলো সব হচ্ছে কি বলতো? ইত্যাদি, আরো অনেক আছে, কত আর লিখবো। ইত্যাদি হলো অন্তরকের উদাহরণ, অন্তরকের উদাহরণ। একটা জিনিস মাথায় রাখবে, এই হিরেটা অনেক সময় এমসিকিউতে থাকে যে নিচের কোনটা তড়িৎ পরিবহন করতে পারে না। এই হিরে বা ডায়মন্ড তড়িৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের অন্তরক কি, অন্তরকের উদাহরণ কি। এইখানে এবার একটা আমরা স্টার দিয়ে লিখব যে এই অন্তরক বা কুপরিবাহী গুলো তড়িৎ পরিবহন করতে পারে না কেন, এমন কি নেই তাদের যে কারণে তারা তড়িৎ পরিবহন করতে পারছে না, সেটাই জান। দেখো, যে কোনো পদার্থে তড়িৎ পরিবহন করে কারা? মুক্ত ইলেকট্রন। যদি মুক্ত ইলেকট্রন থাকতো এই পদার্থগুলোতে তাহলে তারা তড়িৎ পরিবহন করতে পারত, কিন্তু এই পদার্থগুলোতে মুক্ত ইলেকট্রন থাকে না। মুক্ত ইলেকট্রন থাকে না, এই জন্যই এরা তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে আমরা লিখবো কি? অন্তরক পদার্থগুলোতে মুক্ত ইলেকট্রন না থাকায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে অন্তরক পদার্থগুলিতে মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন না থাকায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না। মুক্ত ইলেকট্রন কি বলছে? অন্তরক পদার্থগুলিতে মুক্ত ইলেকট্রন না থাকায়, অন্তরক পদার্থগুলিতে মুক্ত ইলেকট্রন না থাকায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না। মুক্ত ইলেকট্রন নেই, কে তড়িৎ পরিবহন করবে? এরা পারে না। হলো, তাহলে এই গেল। এবার ব্যাপার হচ্ছে যে এরা তো তড়িৎ পরিবহন করতে পারে না, তাহলে এদের কি কোনো কাজে লাগানো যাবে? বলো, প্রচুর কাজে লাগানো যায় এদের। দেখো, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন আছে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ব্যবহার আছে। সুপরিবাহীরা তড়িৎ পরিবহন করতে পারছে তাই তাদেরকে ওয়্যার হিসাবে ব্যবহার করছি, কিন্তু এই ওয়্যারের উপরে যে কভারটা লাগিয়েছি, কভারটা না থাকলে তো আমরা পটল তুলে দিতাম তারটা ধরে থেকে, বলো? হ্যাঁ, তাহলে এই কুপরিবাহীর ব্যবহার কিন্তু অপরিসীম। এই অন্তরক পদার্থের ব্যবহার খুব হয়, খুব, মানে অন্তরক পদার্থের ডিমান্ড খুব বেশি। মানে বুঝতে পারছো,
যে সুপরিবাহী পদার্থেরও যেমন দরকার আছে, অন্তরক পদার্থেরও দরকার আছে। মানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা বিষয়ে গুরুত্ব রয়েছে, কোনো জিনিস গুরুত্বহীন নয়, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ক্ষেত্রে না হলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদের গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে আমরা অন্তরকের ব্যবহার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অন্তরকের ব্যবহার। অন্তরকের ব্যবহার। এক নম্বর দেখো, খেয়াল করো যে বৈদ্যুতিক তারগুলোকে কভার করার জন্য বিভিন্ন ধরনের অন্তরক, যেমন ধরো রবার বলো, প্লাস্টিক বলো, পলিথিন বলো ইত্যাদি ব্যবহার করা হয়, তাই না? তাহলে কি লিখবো? পরিবাহী, তড়িৎ পরিবাহী তারগুলোকে কভার করার জন্য বিভিন্ন ধরনের অন্তরক ব্যবহার করা হয়। তাহলে বিদ্যুৎ সংযোগকারী, বিদ্যুৎ সংযোগকারী তারগুলিকে, বিদ্যুৎ সংযোগকারী তারগুলোকে কভার করার জন্য, বিদ্যুৎ সংযোগকারী তারগুলিকে কভার করার জন্য বিভিন্ন অন্তরক, যেমন প্লাস্টিক, রবার, তারপরে হচ্ছে প্লাস্টিক, রবার, নাইলন, নাইলন ইত্যাদি ব্যবহার করা হয়, ইত্যাদি ব্যবহার করা হয়। মাথায় রাখবে, বিভিন্ন বিদ্যুৎ সংযোগকারী, এই যে দেখো এটা হচ্ছে একটা বিদ্যুৎ সংযোগকারী তার। এই তারটাকে দেখো কি করে প্লাস্টিক দিয়ে কভার করা হয়েছে, দেখো কালো একটা প্লাস্টিক, লাল একটা প্লাস্টিক, দুটো তারকে আলাদা আলাদা ভাবে কভার করা হয়েছে বলেই আমি তারটাকে ধরে এখনো তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, নাহলে পটল তুলে দিতাম, হয়ে গেল। তাহলে বিভিন্ন বিদ্যুৎ সংযোগকারী তারগুলোকে কভার করার জন্য অন্তরক পদার্থ ব্যবহার করা হয়। তারপরে আর একটা জিনিস দেখো, এই দেখো প্লাগটা, এইখানেও দেখো একটা, এই যে সাদা কালারটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা অন্তরক পদার্থ, একে বলা হয় বেকেলাইট প্লাস্টিক, বেকেলাইট প্লাস্টিক। তাহলে সুইচ, প্লাগ ইত্যাদিতে বেকেলাইট প্লাস্টিককে অন্তরক হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক সুইচ, 2 নম্বর, ইলেকট্রিক সুইচ, দেখবে সুইচও আমরা নাহলে প্রেস করতে পারতাম, সুইচটা দেখবে একটা অন্তরক পদার্থের হয়, এই জন্য প্রেস করতে পারি। তাহলে ইলেকট্রিক সুইচ, তারপরে হচ্ছে প্লাগ, প্লাগ ইত্যাদি ইত্যাদিকে বেকেলাইট প্লাস্টিক দ্বারা, বেকেলাইট প্লাস্টিক দ্বারা কভার করা হয়। বেকেলাইট প্লাস্টিক কি? অন্তরক। বেকেলাইট প্লাস্টিক হলো অন্তরক। ঠিক আছে, 3 নম্বর দেখো আর একটা, তোমরা অনেকেই দেখেছো প্লাস, ইলেকট্রিক কিছু যন্ত্রপাতি আছে যেমন প্লাস, দেখবে প্লাসের যেখানটা আমরা ধরি সেখানটা দেখবে একটা অন্তরকের হাতল দ্বারা বানানো হয়, তার কারণ না হলে পটল তুলে দেব। ঠিক আছে, তাহলে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি, বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি যেমন
প্লাস প্লাস এর হাতল অন্তরক পদার্থ দ্বারা তৈরি হয়। তাহলে বুঝতে পারছো অন্তরক পদার্থের ব্যবহার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের অন্তরক পদার্থ কিন্তু ব্যবহার করতে হয়, তাছাড়া কোনো উপায় থাকে না। এরপরে অন্তরক পদার্থের রোধাঙ্ক উষ্ণতার সাথে পরিবর্তন হবে কি? দেখো এরা তো তড়িৎ পরিবহন করতেই পারে না, মানে এদের রোধাঙ্ক তো অসীমের কাছাকাছি। যে কোনো উষ্ণতাতেই অন্তরক পদার্থের রোধাঙ্ক অসীমের কাছাকাছি হয়। মনে থাকবে, এখানে ডবল স্টার দিয়ে লিখবো আমরা, ডবল স্টার দিয়ে লিখবো, ডবল স্টার। যে কোনো উষ্ণতাতেই, মানে উষ্ণতা তুমি কমাও বা বাড়াও কিচ্ছু যায় আসে না, ওর রোধাঙ্ক সব সময় অসীমের কাছাকাছি, তাই সে তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে যে কোনো উষ্ণতাতেই রোধাঙ্কে পরিবাহী বা অন্তরকের রোধাঙ্ক প্রায় অসীম, ইনফিনিটি, মানে সব রোধাঙ্ক খুবই বেশি। যে কোনো উষ্ণতাতে তুমি উষ্ণতা বাড়াও কমাও কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের অন্তরক নিয়ে পুরো গল্প শেষ। এরপরে আসবো আমরা অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর, খুব গুরুত্বপূর্ণ। চলো অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর। অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর জিনিসটা কি? তাহলে দেখো একটা জিনিস আমি দেখলাম যে তড়িৎ পরিবাহী বা সুপরিবাহী খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারে, অর্থাৎ সুপরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা খুবই বেশি, আবার অন্তরকের তড়িৎ পরিবহন ক্ষমতা খুবই কম। এবার তাহলে একজন হচ্ছে খুবই কম, একজন হচ্ছে খুবই বেশি। এর দুইয়ের মাঝে কিছু পদার্থ থাকে, মানে যেসব পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর মতো খুব বেশি নয়, আবার অন্তরকের মতো খুব কমও নয়, সেই সব পদার্থগুলোকে বলা হয় দেখো অর্ধ মানে সেমি, অর্ধ পরিবাহী। তাহলে বুঝতে পারলাম যে সব পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর মতো খুব বেশি নয়, আবার অর্ধ পরিবাহীর মতো খুব কমও নয়, সেই সব পদার্থগুলোকে বলা হয় অর্ধ পরিবাহী। মনে থাকলেও আচ্ছা, তাহলে লিখে দাও, যে সব পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর মতো খুব বেশি নয়, পরিবাহীর মতো খুব বেশি নয়, আবার অন্তরকের মতো খুব কম ও নয়, তাদের অর্ধ পরিবাহী বলে। মনে থাকবে, যে সব পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর মতো খুব বেশি নয়, আবার অন্তরকের মতো খুব কমও নয়, তাদের অর্ধ পরিবাহী বলা হয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো? অর্ধ পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি। তাহলে স্টার দিয়ে লিখো, অর্ধ পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী ও অন্তরকের
মাঝামাঝি, মাঝামাঝি। ঠিক আছে, উদাহরণ দিয়ে দাও, উদাহরণ দিয়ে দাও। জার্মেনিয়াম, জার্মেনিয়াম সংকেত হচ্ছে জিই, এবং সিলিকন, সিলিকন সংকেত হচ্ছে এসআই, হলো অর্ধপরিবাহীর উদাহরণ। অর্ধপরিবাহীর উদাহরণ খুবই ইম্পর্টেন্ট, মানে বলবে যে দুটো অর্ধপরিবাহীর উদাহরণ লিখো তো, তাহলে কি বলবে? জার্মেনিয়াম একটা, সিলিকন একটা, মাথায় থাকবে। তাহলে অর্ধপরিবাহী কাকে বলে? যে সব পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি, তাদের অর্ধপরিবাহী বলা হয়। মানে এটা লিখলেও হবে। আবার তুমি বলতে পারো যে সব পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর মতো খুব বেশি নয়, অন্তরকের মতো আবার খুব কমও নয়, তাদের অর্ধপরিবাহী বলে। উদাহরণ কি? জার্মেনিয়াম এবং সিলিকন। ক্লিয়ার? একবারে ক্লিয়ার হলো। এবার আমরা দেখব যে উষ্ণতা বাড়ানো হলে অর্ধপরিবাহীর রোধাঙ্কের কি রকম পরিবর্তন হয়। মানে উষ্ণতা বাড়ালে অর্ধপরিবাহীর রোধাঙ্ক তথা রোধ বাড়ে না কমে, দেখবো চলো। তাহলে এখানে উষ্ণতার সাথে অর্ধপরিবাহীর রোধাঙ্কের পরিবর্তন। দেখো একটা জিনিস মাথায় রাখো, ধাতুর ক্ষেত্রে বা পরিবাহীর ক্ষেত্রে কি হলো? পরিবাহী বা ধাতুর ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে রোধ বেড়ে গেল, মানে রোধাঙ্ক বেড়ে গেল। তাহলে ধাতু বা পরিবাহীর উষ্ণতা বাড়ানো হলে রোধ তথা রোধাঙ্ক বৃদ্ধি পায়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তার উল্টোটা ঘটে। অর্ধপরিবাহীর যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে অর্ধপরিবাহীর রোধ তথা রোধাঙ্ক হ্রাস পায়। অর্ধপরিবাহীর উষ্ণতা বাড়ানো হলে রোধ তথা রোধাঙ্ক কি হয়? হ্রাস পায়। খুবই ইম্পর্টেন্ট। দেখো ধাতু বা সুপরিবাহীর উষ্ণতা বাড়ানো হলে রোধ বা রোধাঙ্ক বৃদ্ধি পায়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখো উষ্ণতা বাড়ানো হলে রোধ বা রোধাঙ্ক কি করছে? হ্রাস পাচ্ছে। লেখচিত্রটা কি রকম হয় দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট লেখচিত্র, এটা খুবই ইম্পর্টেন্ট। উষ্ণতা, এই হলো উষ্ণতা, এইদিকে উষ্ণতা, এইদিকে হচ্ছে রোধাঙ্ক। রো দিয়ে আমরা রোধাঙ্ককে লিখি, তাই রো। এর ক্ষেত্রে কি হয়? এইরকম হয়ে যায়, এইরকম কাকা, একেবারে লেখচিত্রটা এইরকম যে তুমি উষ্ণতা যেমন যেমন বাড়াবে দেখো রোধাঙ্ক কমে 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 যাচ্ছে। তাহলে উষ্ণতা যদি বাড়াও, অর্ধপরিবাহীর উষ্ণতা যদি তুমি বাড়াও তাহলে রোধাঙ্ক বা রোধ কমে যাবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্ধপরিবাহী কাকে বলে? দুটো অর্ধপরিবাহীর উদাহরণ দাও। উষ্ণতার সাথে অর্ধপরিবাহীর রোধাঙ্ক বাড়ে না কমে? উষ্ণতা বাড়ানো হলে অর্ধপরিবাহীর রোধাঙ্ক কমে যায়। ক্লিয়ার? তাহলে এই চলে গেল আমাদের অর্ধপরিবাহীর পুরো গল্প। ঠিক আছে, এরপরে যখন তোমরা ক্লাস 12-এ পড়বে অর্ধপরিবাহী, তখন ডিটেলসে দেখবে যে মডার্ন টেকনোলজিতে ট্রানজিস্টর, ডায়োড, এগুলো ছাড়া মডার্ন টেকনোলজিকে ভাবাই যায় না, এবং এগুলো সব তৈরি হয় অর্ধপরিবাহী দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আর একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে অতি পরিবাহী, সুপার কন্ডাক্টর। কি জিনিসটা সেটা খুবই সূক্ষ্মভাবে, খুবই ইন্টারেস্টিং ভাবে আমরা আলোচনা করব। চলো
অতি পরিবাহী, অতি পরিবাহী, সুপার কন্ডাক্টর, সুপার কন্ডাক্টর, অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। কি সেটা? অতি পরিবাহী। কিছু কিছু পদার্থ আছে, তাহলে দেখো একটু আগে আমরা কিছু করলাম, কিছু একটা জিনিস করলাম কি, যে ধাতু বা পরিবাহীর ক্ষেত্রে তুমি যদি উষ্ণতা বাড়াও তাহলে রোধাঙ্কটা কি হচ্ছিল, এরকম ভাবে বৃদ্ধি পাচ্ছিল, এদিকে রো এদিকে উষ্ণতা। তাহলে উষ্ণতা আমি যেমন যেমন বাড়াচ্ছি দেখো রোধাঙ্ক সেরকম সেরকম বেড়ে যাচ্ছে। তাহলে আমি উল্টোটা বলতে পারি না যে উষ্ণতা কমালে কমালে রোধাঙ্ক কমবে। এবার দেখা যায় কিছু কিছু পদার্থের উষ্ণতা কমাতে 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 একটা নির্দিষ্ট উষ্ণতায় যখন চলে, তাহলে উষ্ণতা যখন কমাচ্ছি রোধাঙ্ক কমছে, উষ্ণতা কমাচ্ছি রোধাঙ্ক কমছে, উষ্ণতা কমাচ্ছি রোধাঙ্ক কমছে, এইভাবে কমতে কমতে রোধাঙ্ক কমতে কমতে কি হচ্ছে, একটা সময় গিয়ে জিরো হয়ে যাচ্ছে। যে উষ্ণতাটাতে একটা পদার্থের রোধাঙ্ক শূন্য হয়ে যায় সেই উষ্ণতাটাকে বলা হয় সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। আর যে পদার্থটার রোধাঙ্ক শূন্য হয়ে গেল সেই পদার্থটাকে বলা হয় অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। আবার বলছি দেখো, আমরা একটু আগে শিখলাম যে কোনো পরিবাহী তথা ধাতুর উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে তার রোধাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে উল্টোটাও আমরা বলতে পারি যে পরিবাহী বা ধাতুর উষ্ণতা কমালে তার রোধাঙ্ক বা রোধ কমতে থাকবে। এবার আমরা কি করলাম, একটা পদার্থ, এমন কিছু পদার্থ আছে যাদের উষ্ণতা কমাতে 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 থাকলাম, তাহলে কি হবে, রোধাঙ্ক কমতে 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 থাকবে। এরপরে আরো কমালাম আরো কমালাম, এরকম করতে করতে দেখা যাবে একটা নির্দিষ্ট উষ্ণতায় পদার্থটির রোধাঙ্কটা কোনো এক সময় শূন্য হয়ে যাবে। যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের রোধাঙ্কটা শূন্য হয়ে যায় সেই নির্দিষ্ট উষ্ণতাটাকে পদার্থটির ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা বলা হয়। আর ওই পদার্থটাকে বলা হয় অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। তাহলে অতি পরিবাহী কাকে বলবো? কিছু কিছু পদার্থ আছে যাদের উষ্ণতা একটা নির্দিষ্ট উষ্ণতার নিচে আনা হলে রোধাঙ্ক কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, সেই সব পদার্থগুলোকে বলা হয় অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। ক্লিয়ার হলো বিষয়টা? কিছু কিছু পদার্থ আছে যাদের উষ্ণতা একটা নির্দিষ্ট উষ্ণতার নিচে থাকলে তাদের রোধাঙ্ক শূন্য হয়ে যায়, এই পদার্থগুলোকে বলা হয় অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। ঠিক আছে, তাহলে অতি পরিবাহী লিখো, ওটা ওর লেখচিত্র নয়। তাহলে কিছু 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 পদার্থ আছে যাদের উষ্ণতা একটি নির্দিষ্ট মানের থেকে কম হলে তাদের রোধাঙ্ক শূন্য হয়ে যায়, রোধাঙ্ক শূন্য হয়ে যায়। এই পদার্থগুলোকে সেই পদার্থগুলিকে অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী বলা হয়। বোঝা গেল? যেমন উদাহরণ যদি দিই, উদাহরণ, পারদ
এমনি সাধারণত পারদ কি বলতো, পরিবাহী, কিন্তু অতি পরিবাহী নয়, মানে পারদের রোধ থাকে, রোধাঙ্ক থাকে। এখন পারদের উষ্ণতা যদি কমাতে 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 4.2 কেলভিন করা হয়, কত, 4.2 কেলভিন করা হয়, তাহলে দেখা যায় যে পারদের রোধাঙ্ক শূন্য হয়ে গেছে, পারদের রোধাঙ্ক আউট হয়ে গেছে, পারদের কোনো রোধাঙ্ক নেই, মানে ওর মধ্য দিয়ে যখন তড়িৎ পরিবাহিত হচ্ছে তখন বাধাই দিচ্ছে না। তাই 4.2 কেলভিন টেম্পারেচারের নিচে পারদ হলো একটা অতি পরিবাহী। ঠিক আছে, তাহলে 1 নম্বর উদাহরণ, 4.2 কেলভিন উষ্ণতার নিচে নিচে পারদ হলো একটি অতি পরিবাহী, অতি পরিবাহী। বিষয়টা বুঝতে পারলে যে পারদের উষ্ণতা যদি 4.2 কেলভিন বা 4.2 কেলভিনের কম হয় তাহলে পারদ অতি পরিবাহীর মতো আচরণ করে, কিন্তু পারদের উষ্ণতা যদি 4.2 কেলভিনের বেশি হয় তাহলে সেটা কিন্তু অতি পরিবাহী নয়, তখন এর রোধাঙ্ক আছে, কিন্তু এর উষ্ণতা যেমনই 4.2 কেলভিন হয়ে যাবে তখনই ওর রোধাঙ্কটা শূন্য হয়ে যাবে, মানে তড়িৎ যখন প্রবাহ হবে তখন কোনো বাধা পাবে না। ঠিক আছে, তারপরে আরেকটা উদাহরণ, 7 কেলভিন উষ্ণতায় সীসা, নাম শুনেছো তোমরা, সীসা, লেড যেটাকে আমরা বলি, পিবি যার সংকেত, সীসা হলো একটি অতি পরিবাহী। বোঝা গেল? তাহলে সীসার উষ্ণতা যদি 7 কেলভিনের বেশি হয় তাহলে তার রোধাঙ্ক আছে, রোধ আছে, মানে সেটা অতি পরিবাহী নয়, কিন্তু সীসার উষ্ণতা যেমনই 7 কেলভিন বা 7 কেলভিনের কম করে দেওয়া হবে তখনই আর কোনো বাধা দিতে পারবে না, অর্থাৎ ওর রোধাঙ্কটা শূন্য হয়ে যাবে। তাই 7 কেলভিন টেম্পারেচারের নিচে সীসা হলো একটা অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এরপরে হচ্ছে সংকট উষ্ণতা। সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার, সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। কি বলবো সংকট উষ্ণতা জিনিসটা কি? তাহলে দেখো, একটা নির্দিষ্ট উষ্ণতার নিচে পদার্থগুলো একরকম আচরণ করছে আর ওই উষ্ণতার ঠিক উপরে পদার্থগুলো আরেক রকমের আচরণ করছে। এই যে উষ্ণতাটা তার বাউন্ডারিটাকে নির্ধারণ করছে সেই উষ্ণতাটাকে বলা হয় সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে দেব? যে নির্দিষ্ট উষ্ণতার নিচে কোনো পদার্থ অতি পরিবাহীর মতো আচরণ করে সেই নির্দিষ্ট উষ্ণতাটাকে পদার্থটির সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়। যেমন দেখো, 7 কেলভিন 4.2 কেলভিন টেম্পারেচারের নিচে পারদ অতি পরিবাহী, তাই 4.2 কেলভিন টেম্পারেচার হলো পারদের সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। ঠিক আছে, তাহলে যে নির্দিষ্ট উষ্ণতার নিচে কোনো পদার্থ অতি পরিবাহীর মতো আচরণ করে সেই নির্দিষ্ট উষ্ণতাকে ওই পদার্থের সংকট উষ্ণতা বলা হয়। উদাহরণ যেমন 4.2 কেলভিন উষ্ণতা হলো পারদের
সংকট উষ্ণতা। ঠিক আছে, 7 কেলভিন উষ্ণতা হলো সিসার সংকট উষ্ণতা। বোঝা গেল? তাহলে সংকট উষ্ণতাটা জিনিসটা কি, যে নির্দিষ্ট উষ্ণতার নিচে কোনো পদার্থ অতি পরিবাহীর মতো আচরণ করে, সেই নির্দিষ্ট উষ্ণতাটাকে ওই পদার্থটি সংকট উষ্ণতা বলা হয়। ওটা সমস্ত পদার্থের সংকট উষ্ণতা নয়, কারণ এক এক পদার্থ এক এক উষ্ণতার নিচে তড়িৎ পরিবাহিতা খুব বেশি হয়, মানে অতি পরিবাহীর মতো আচরণ করে। সব পদার্থ একই উষ্ণতায় অতি পরিবাহী হয়ে যায় না, বিভিন্ন পদার্থ বিভিন্ন উষ্ণতায় অতি পরিবাহীর মতো আচরণ করে, সেই জন্য বিভিন্ন পদার্থের সংকট উষ্ণতার মান কিন্তু বিভিন্ন হয়। ঠিক আছে, পারদের 4.2 কেলভিন, সিসার হচ্ছে 7 কেলভিন, এগুলো হচ্ছে তাদের সংকট উষ্ণতা। বোঝা গেল? এবার আর একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে অতি পরিবাহীর উষ্ণতার সাথে রোধাঙ্কের পরিবর্তন। ঠিক আছে, তাহলে চলো অতি পরিবাহীর উষ্ণতার সাথে রোধাঙ্কের পরিবর্তনের লেখচিত্র। অতি পরিবাহী, দেখো ধাতুর আমরা দেখেছিলাম, ধাতুর ক্ষেত্রে কি রকম হলো লেখচিত্রটা, এইরকম হলো, এইরকম হলো। কার এটা? ধাতুর ক্ষেত্রে। ধাতুর যদি উষ্ণতা বাড়ানো হলো, বেড়ে, এটা কার? ধাতু বা সুপরিবাহীর ক্ষেত্রে এটা হলো। অতি পরিবাহীর ক্ষেত্রে দেখো কি রকম হয় লেখচিত্রটা। এই উপরের যে পার্টটা আছে, এই উপরের পার্টটা পরিবাহীর মতোই, উপরের পার্টটা যেটা আছে সেটা একেবারে পরিবাহীর মতো হুবহুব এক, মানে এই পর্যন্ত এই রকমই, এর যেরকম আছে সেই রকমই। এরপরে তাহলে কি রকম? এরপরে কি হচ্ছে, এর তো রোধাঙ্ক আছে, এরপরে কি হচ্ছে, এর রোধাঙ্কটা হঠাৎ করে এখানে শূন্য হয়ে যাচ্ছে। এই যে উষ্ণতাটা সেটা হচ্ছে এর ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা। তাহলে এই দিকে কি আছে? এই দিকে হচ্ছে উষ্ণতা, এই দিকে কে আছে? রোধাঙ্ক, রো। ঠিক আছে, এবার খেয়াল করো একটা জিনিস, কি হচ্ছে দেখো, উষ্ণতা তুমি কমাচ্ছ, রোধ কমছে, উষ্ণতা কমাচ্ছ, রোধাঙ্ক কমছে, উষ্ণতা কমাচ্ছ, রোধাঙ্ক কমছে। এরকম করে উষ্ণতা কমাতে কমাতে একটা নির্দিষ্ট উষ্ণতায় তুমি যেমনই চলে এসছো, দেখছো হঠাৎ করে পদার্থটার রোধাঙ্ক শূন্য হয়ে গেছে। যে নির্দিষ্ট উষ্ণতাটাতে পদার্থটির রোধাঙ্ক শূন্য হয়ে গেল, সেই উষ্ণতাটা হয়ে গেল সংকট উষ্ণতা, এবং ওই পদার্থটাকে আমরা তখন বলে দিলাম অতি পরিবাহী। তাহলে এই দিকটা হচ্ছে অতি পরিবাহী, এই দিকটা হচ্ছে পরিবাহী। ঠিক আছে, তাহলে উপরের, তাহলে এটা তো আমাদের দরকার নেই, শুধু দেখানোর জন্য বোঝালাম যে দেখো এই দিকের পার্টটা, এর ক্ষেত্রেও আমরা এরকম যদি করে দিই, এরকম দেখো এই পার্টটা আর এর এই পার্টটা একই, এই দিকটা শুধু আলাদা পরিবাহী আর অতি পরিবাহীর ক্ষেত্রে। তাহলে উপরের লেখচিত্রে উষ্ণতার সাথে অতি পরিবাহীর রোধাঙ্ক কিভাবে পরিবর্তিত হয় সেটা উপরের লেখচিত্রে দেখানো হয়েছে। ঠিক আছে, এটা কি? এটা হলো সংকট উষ্ণতা।
ঠিক আছে, তো এই গেল আমাদের আজকের আলোচনার বিষয়। সমস্ত কিছু আমরা খুঁটিনাটি আলোচনা করলাম মাধ্যমিকের পরীক্ষার জন্য এবং চাকরি পরীক্ষার জন্য। সমস্ত ক্ষেত্রে এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, আর কোনো জায়গায় সমস্যা থাকলে সেটাও জানাও। আর যদি তোমরা হ্যান্ড রিটেন নোট নিতে চাও তাহলে এক্ষুনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে যুক্ত হয়ে যাও। এই লেকচারের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে।